ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ধ্বনির পরিবর্তন। খুব সমস্যা হয় এটা নিয়ে সবার। আজকের ক্লাসের পর আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তো প্রথমে একটা বিষয় মাথায় রাখবেন, আসলে ধ্বনির পরিবর্তনটা কি। আমরা কথা বলতে গিয়ে ভুল করি না, এই ভুল করাটাই আসলে ধ্বনির পরিবর্তন। অর্থাৎ দেখবেন যে কিছু মুরব্বী মানুষ আছে, তারা লাল বলতে পারে না, বলে ফেলে কি নাল। এই যে ধ্বনির পরিবর্তন করে ফেললো, ধ্বনির চেঞ্জ করে ফেললো, আসলে ভাষা এইভাবেই কিন্তু সামনে এগিয়ে যায় ধ্বনির পরিবর্তনের মাধ্যমে। তো বেসিক্যালি ধ্বনি হচ্ছে আমরা জানি দুই ধরনের, একটা হচ্ছে কি স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। আসলে আমরা দুইটার পার্টে এই ধ্বনি পরিবর্তনটা শিখে ফেলবো। একটা হচ্ছে প্রথমটা শিখবো আমরা স্বরধ্বনির যে পরিবর্তনগুলো এটা, আর পরবর্তী পার্টে আমরা শিখবো ইনশাল্লাহ ব্যঞ্জন ধ্বনি পরিবর্তনগুলো। তো প্রথমেই যে বিষয়টা আছে ধ্বনির পরিবর্তনের স্বরাগম। স্বরাগম মানে কি? একটা কথা মাথায় রাখবেন, স্বরাগম মানে হচ্ছে কি স্বরের আগমন, স্বরধ্বনির আগমন। একটা বিষয় খেয়াল করেন যে স্বরাগমটা কোথায় কিভাবে হচ্ছে। যে স্কুল, আমি যখন বলবো স্কুল, দেখেন নর্মালি অনেকে বলবো কি স্কুল, এই যে রস্যইটা আসলো, আগে ছিল স্কুল, আমি উচ্চারণ করার সময় বলতেছি কি স্কুল, এই যে রস্যইটা আনলাম, একটা অতিরিক্ত স্বরধ্বনি আনলাম, এটি হচ্ছে বেসিক্যালি স্বরাগম। এবং এই স্বরাগম অর্থাৎ এই স্বরধ্বনির আগমন যে ঘটে, এটা হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে আদি স্বরাগম, একটা হচ্ছে বদ্ধ স্বরাগম, একটা হচ্ছে অন্ত স্বরাগম। তো বেসিক্যালি যখন দেখবেন যে শুরুতেই স্বরধ্বনির আগমন ঘটছে, একটা শব্দের শুরুতে যখন স্বরধ্বনি আসবে, তখন সেটাকে বলবো আমরা আদি স্বরাগম, যেখানে আমরা দেখলাম যে এখানে রস্যইটা চলে আসছে মূল শব্দের শুরুতে। আবার দেখেন মধ্য স্বরাগমটা আসলে কি, মাঝখানে যদি স্বরধ্বনির আগমন ঘটে। মাঝখানে দেখেন কিভাবে, দেখেন এখানে ছিল কি ফিল্ম, ছিল ফিল্ম, দেখেন ফ ছিল, রস্যই ছিল, ল ছিল, ম ছিল, কিন্তু এই যে মাঝখানে অতিরিক্ত একটা রস্যই চলে আসলো না, ফিল্ম ছিল হয়ে গেল কি ফিলিম, ফিল্ম ছিল হয়ে গেল ফিলিম। তার মানে কি এরপরে মাঝখানে একটা অতিরিক্ত স্বরধ্বনি চলে আসলো। তো এই যে অতিরিক্ত একটা স্বরধ্বনি আসলো মাঝখানে, এই জন্য এটাকে বলা হচ্ছে মধ্য স্বরাগম। এরপরে দেখেন যে অন্ত স্বরাগমটা কি, দেখেন একদম শেষে এই যে বেঞ্চ শব্দটা ছিল, বেঞ্চ হয়ে গেল কি বেঞ্চি, অর্থাৎ শেষে আমি একটা রস্যই এনে ফেললাম। এই রস্যই কিন্তু আসলে মূলত শেষে আছে। দেখেন উচ্চারণ করার ক্ষেত্রে দেখেন বেঞ্চি ই এর উচ্চারণটা শেষে করছেন, তার মানে শেষে চলে আসে, সেজন্য এটা হচ্ছে কি অন্তঃস্বরাগম। তো দেখেন এখানে মেন বিষয়টা একটু খেয়াল করবেন যে মূল শব্দের সাথে কি স্বরধ্বনিগুলো ছিল কোথাও? এই যে রস্যই আসলো, এই যে রস্যই আসলো, এখানে এইখানে যে রস্যই আসলো, এগুলো কি মূল শব্দের সাথে ছিল? ছিল না। এই এই যে মূল শব্দের সাথে ছিল না, কিন্তু এই ধ্বনিগুলো যে আগমন ঘটলো, এটি হচ্ছে বেসিক্যালি স্বরাগমের উদাহরণ। এখন আমরা এর পরবর্তী পার্টটা একটু দেখব, সেটা হচ্ছে অপিনিহিতি। ঠিক আছে, আমরা একটু খেয়াল করি। হ্যাঁ, এদিকে একটু তাকান যে অপিনিহিতিটা আসলে কি। আমরা ধরে ধরে প্রত্যেকটা পার্ট বাই পার্ট হচ্ছে একটার পর একটা উদাহরণ এবং দুটার মধ্যে তুলনামূলক পার্থক্যটা একটু মিলায় মিলায় দেখবো, তাহলে ভুল হবে না ইনশাল্লাহ। তাহলে দেখেন অপিনিহিতি হচ্ছে যে পরের রস্যইকার, শুধুমাত্র পরের রস্যইকার। আমি যদি বলি যে এই আজি আমার একটা মূল শব্দ, আজি হচ্ছে কি একটা মূল শব্দ, তো এই আজি শব্দটাকে ভাঙলে একটু খেয়াল করেন যে এখানে স্বরা আছে, স্বরা আছে, তারপরে বর্গীয় জ আছে, এবং শেষে কি আছে রস্যইকার, অর্থাৎ কি রস্যইকারের উচ্চারণ আছে, রস্যই আছে। তো বেসিক্যালি এই কয়টা বিষয় আছে এখানে, স্বরা, বর্গীয় জ, রস্যই, তার মানে কি আজি। তো এই যে যখন আমি অপিনিহিতি হবে, তখন এই আজিতে এই যে পরের যে রস্যইটা আছে, এই রস্যইটা আগে উচ্চারিত হবে, তখন সেটা কি হয়ে যাবে আইজ, আইজ। এই যে পরের রস্যইকার আগে উচ্চারিত হলো, এই পরের রস্যইকার আগে উচ্চারিত হন নামই হচ্ছে অপিনিহিতি। অপিনিহিতিতে দেখেন সবগুলো রস্যইকার আছে, মাথায় রাখবেন যে অপিনিহিতির কাজ হচ্ছে পরের রস্যই বা রস্যু, পরের রস্যই বা রস্যু যদি আগে উচ্চারিত হয় কখনো, তখন সেটাকে বলবো আমরা অপিনিহিতি। এখন একটু খেয়াল করেন অপিনিহিতি এবং স্বরাগমের মধ্যে পার্থক্যটা কি, এটা একটু ভালো করে খেয়াল করেন। স্বরাগমের মধ্যে কি ছিল, আমরা যখন লিখছিলাম স্কুল থেকে কি হচ্ছিল স্কুল, একটু খেয়াল করেন তো এই যে স্কুল শব্দটা, এইখানে কি কোথাও রস্যই ছিল? ছিল না। এখানে কোথাও রস্যই ছিল না, এখানে একটা রস্যই চলে আসলো বাইরে থেকে। বেসিক্যালি স্বরাগমে এটাই হয় যে বাইরে থেকে চলে আসে, বাইরে থেকে চলে আসে। তো এটা হচ্ছে স্বরাগমের বিষয়। আর অপিনিহিতিতে দেখেন এই যে আজি বানানের মধ্যেই কিন্তু রস্যইটা ছিল, এই আজি বানানের মধ্যেই রস্যইটা ছিল কোথায় শেষে, আর সেই রস্যইটা চলে আসলো কি সামনে। অর্থাৎ পরের রস্যইকার বা রস্যুকার, পরের রস্যইকার বা রস্যুকার যদি আগে উচ্চারিত হয়, তখন সেটা হচ্ছে অপিনিহিতি। আর স্বরাগমের মধ্যে কি হবে, বাইরে থেকে একটা স্বরধ্বনি আসতে পারে, যে কোনো স্বরধ্বনি, ও যেটাই আসুক না কেন। এটা বেসিক্যালি আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম এবং অপিনিহিতের মধ্যে, এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এটা। তাহলে অপিনিহিতি কি বুঝতে পারছেন আশা করি, এবং স্বরাগমের মধ্যে অপিনিহিতের মধ্যে পার্থক্য কি এটাও বুঝতে পারছেন। এরপরে দেখেন পরের বিষয়টা একটু খেয়াল করবেন। পরের বিষয় কি আছে, অসমীকরণ। এখন অসমীকরণটা আসলে কি একটু খেয়াল করেন, মনোযোগ দেন। সেটা হচ্ছে আমরা যদি একই ধরনের শব্দ বারবার উচ্চারণ করি, যেমন আমি যদি বলি ধপ ধপ,
শুনতে কি খারাপ লাগবে না? ধপ ধপ। এটার থেকে কিন্তু আমি যদি বলি যে ধপা ধপ, এটা শুনতে কিন্তু বেশ ভালো লাগছে, ধপা ধপ। তাহলে একই ধ্বনির পুনরাবৃত্তি, মানে একই ধ্বনি যদি বারবার উচ্চারিত হয় শুনতে অনেক সময় একটু শ্রুতিকটু শোনায়, খারাপ শোনায়। এই একই ধ্বনির পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যে একটা স্বরধ্বনির আগমন ঘটবে। একটা কথায় মাথায় রাখবেন, আমরা কিন্তু স্বরধ্বনি নিয়ে পড়তেছি। তাহলে একই ধ্বনির পুনরাবৃত্তি দূর করার জন্য যদি মাঝখানে একটা স্বরধ্বনির আগমন ঘটে, তখন সেটাকে বলবো আমরা অসমীকরণ। ঠিক আছে? সমান করা, এটা এটা কি সমান ছিল, এই সমান থেকে অসমান করা। ঠিক আছে? তো এটার সাথে এটার পার্থক্য দেখেন, এখানে ছিল কি পরের রস্বীকার বা রস্যকার আগে উচ্চারিত হইতো, এটা কি তাই হয়েছে? না। তাহলে বিষয়টা এটার সাথে এটার পার্থক্যটা দেখেন, এখানে কি ছিল যে বাইরে থেকে একটা স্বরধ্বনি আসছে, কিন্তু এটাতে কি হচ্ছে যে একই ধরনের ধ্বনি, এখানে কিন্তু একই ধরনের ধ্বনি ছিল না। তাহলে এখানে একই ধরনের ধ্বনির পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যদি একটা স্বরধ্বনির আগমন ঘটে, তখন সেটাকে বলবো আমরা অসমীকরণ। যেমন এখানে আ ধ্বনিটার আগমন ঘটছে, এরকম কি হইতে পারে, আর হইতে পারে। তাহলে ধপ ধপ ধপা, আমরা যদি বলি যে টপ টপ, টপা টপ, এই বিষয়গুলো হচ্ছে কি অসমীকরণের উদাহরণ। এরপরে দেখেন স্বরসঙ্গতি, ইংরেজিতে যেটাকে বলা হচ্ছে ভাওয়েল হারমোনি, অর্থাৎ দুইটা স্বরবর্ণ যদি পাশাপাশি থাকে এবং এদের একটার প্রভাবে আরেকটা যদি চেঞ্জ হয়, তখন সেটাকে বলবো আমরা স্বরসঙ্গতি। পরীক্ষাতে কিন্তু এই জায়গা থেকে প্রচুর প্রশ্ন আসে, অপিনীতি থেকে প্রশ্ন আসে, স্বরসঙ্গতি থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, এর মধ্যে আরেকটা বিষয় আপনাদেরকে বলা হয়নি, যে মধ্য স্বরাগমের আরেক নাম কিন্তু হচ্ছে বিপ্রকর্ষ। এই বিষয়টা একটু মাথায় রাখবেন, বিপ্রকর্ষ বা স্বরভক্তি। হ্যাঁ, কারণ পরীক্ষাতে মধ্য স্বরাগম দেয় না, পরীক্ষাতে দেখি নিচের কোনটি বিপ্রকর্ষের উদাহরণ, তখন কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে বিপ্রকর্ষ মানে কি মধ্য স্বরাগম আসলে। ঠিক আছে? এখন দেখেন যে স্বরসঙ্গতিটা আসলে কি। এখানে আমি যেটা বলছিলাম যে দুইটা ধ্বনির প্রভাবে চেঞ্জ হবে, তো এই স্বরসঙ্গতি আসলে বেসিক্যালি 4 ধরনের, এখানে 4 ধরনের। তো প্রথমটা দেখেন প্রগত। প্রগত, এই যে প্র শব্দটার মধ্যে দেখেন প্রগত, অর্থাৎ প্রথম হতে আগত। মাথায় রাখবেন কি প্রথম হতে আগত। খেয়াল করেন তুলা থেকে যখন তুলো হইলো, দেখেন প্রথমটা ঠিকই আছে, এটা রস্যকারী আছে, রস্যকারী আছে, চেঞ্জ হলো কোনটা? পরেরটা। তাহলে প্রথমটার কারণে যদি পরেরটা চেঞ্জ হয়ে যায়, মানে পাশাপাশি দুটা স্বরধ্বনি যদি থাকে এবং একটার প্রভাবে যদি আরেকটা অল্প বিস্তর চেঞ্জ হয়ে যায়, তখন সেটাকে বলবো আমরা স্বরসঙ্গতি। তাহলে প্রথমটার প্রভাবে যদি পরেরটা চেঞ্জ হয়ে যায়, তখন সেটা হচ্ছে প্রগত স্বরসঙ্গতি। মানে প্রথমটা ঠিক আছে, প্রথম থেকে আগত, প্রথম থেকে পরেরটা চেঞ্জ হয়ে গেল, এটা হচ্ছে প্রগত স্বরসঙ্গতির উদাহরণ। এরপর দেখেন পরাগত, দেখেন পরেরটা ঠিক আছে, দেশি বানানটা যখন দেখবেন আপনি, দেখবেন দেশি বানানে দেখেন দেশি তালবস্যয় রস্বইকার যেটা আছে এটা ঠিকই আছে, এটা ঠিকই আছে, চেঞ্জ হলো কোনটা? এইটা। তার মানে কি পরেরটার কারণে বেসিক্যালি প্রথমটা চেঞ্জ হয়েছে। তো পরেরটার কারণে যদি প্রথমটা চেঞ্জ হয়ে যায়, তখন সেটা পরাগত স্বরসঙ্গতি। মূলত এই যে বলা হয় আদ্যস্বর অন্তঃস্বর, এটা হচ্ছে আদ্যস্বর, এটা হচ্ছে অন্তঃস্বর। তাহলে আদ্যস্বরের কারণে যদি অন্তঃস্বর চেঞ্জ হয়ে যায়, তখন সেটা কি? সেটা হচ্ছে প্রগত। আবার দেখেন পরাগতর মধ্যে কি অন্তঃস্বরের কারণে যদি আদ্যস্বর চেঞ্জ হয়ে যায়, তো অন্ত আদ্য, এটা অনেক সময় বুঝতে যায় অনেকে সমস্যা হয়ে যায়। আপনি বেসিক্যালি এইভাবে মাথায় রাখবেন যে পরেরটার কারণে যদি আগেরটা চেঞ্জ হয়ে যায়, তখন সেটা পরাগত, মানে পরে থেকে আগত। আর প্রথমটার কারণে যদি পরেরটা চেঞ্জ হয়ে যায়, সেটা হচ্ছে কি প্রগত। এরপরে মধ্যগত, দেখেন যে দুটাই আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, মাঝখানেটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন বিলাতি থেকে বিলিতি হয়ে গেছে, বিলাতি থেকে কি হয়েছে? বিলিতি হয়ে গেছে। তাই বি এটা ঠিক আছে, তি এটা ঠিক আছে, মাঝখানে লয় আকার, ওই সঙ্গ দোষের অবশ্যই এরকম একটা কথা আছে না, এই দুইজনের পাশাপাশি থাকতে থাকতে এই যে রস্বীকার হয়ে গেছে, মধ্যগত, মাঝখানেটা চেঞ্জ হয়ে গেছে দুপাশেরটার কারণে। আর অনন্যটা কি? দেখেন দুটাই চেঞ্জ হয়ে যাবে, দুটার প্রভাবে দুটাই চেঞ্জ হয়ে যাবে। একটু খেয়াল করেন যে মোজা হয়ে গেল কি মুজো, দেখেন এটা ছিল আকার হয়ে গেল ওকার, আর এটা ছিল ওকার হয়ে গেল কি রস্যকার। তার মানে দুটার কারণে যদি দুটাই চেঞ্জ হয়ে যায়, তখন সেটা হচ্ছে কি অনন্য। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা মোটামুটি পার্থক্যগুলো একটু দেখলাম, যে স্বরসঙ্গতিতে কি হচ্ছে এটা তো দেখতে পেলাম, যে একটা কারণে একটা চেঞ্জ হচ্ছে। অসমীকরণে কি হচ্ছে? একই ধ্বনির পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে একটা স্বরধ্বনির আগমন ঘটতেছে, এটা কাইন্ড অফ স্বরগমের মতোই আর কি, কিন্তু হ্যাঁ এটা একটা গেল। আর অপনীতিতে কি দেখলাম, যে এইখানেই থাকতেছে, এই যে এইখানেই রস্যইটা থাকতেছে, শুধু পরের রস্যইটা বা রস্যটা আগে উচ্চারিত হচ্ছে, এরকম হচ্ছে। বা যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে আগে একটা রস্যিকারের উচ্চারণ কিন্তু অপিনীতির উদাহরণ। আমরা যদি বলি এইরকম যে বাক্য থেকে কি হয়, বাক্য থেকে হয়ে যায় বাক্য, তখন সেটাও কিন্তু এক ধরনের অপিনিহিতি। অর্থাৎ পরের রস্যইকার বা রস্যকার যদি আগে উচ্চারিত হয়, সেটা যুক্ত ব্যঞ্জন ধ্বনির কারণে, অথবা হচ্ছে নর্মালি রস্যইকার বা রস্যকার আগে উচ্চারিত হচ্ছে, তখন সেটা হচ্ছে অপিনিহিতি। আর স্বরাগমে দেখলাম আমরা যে স্বরধ্বনির মধ্যে কি হচ্ছে, যে একটা করে মানে স্বরধ্বনি আগমন করতেছে, শব্দটাকে বিকৃত শোনাচ্ছে। যেমন ইস্তাবল থেকে আস্তাবল বলি আমরা, স্কুল বলি, এরকম স্ত্রীকে বলি স্ত্রী, এই টাইপের। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তাহলে মোটামুটি আমরা পার্থক্যগুলো ধরতে পারছি। এখন আসলে সম্প্রকর্ষ আসলে কি, আর মধ্য স্বরাগমের আরেকটা নাম বলছিলাম আমি, যে বিপ্রকর্ষ বা স্বরভক্তি। পরীক্ষাতে বেসিক্যালি মধ্য স্বরাগম না দিয়ে বিপ্রকর্ষ বা স্বরভক্তি কিন্তু দিবে।
তো আমার ক্লাসটা করার পরে আপনি অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু ভালো পারবেন। ঠিক আছে, এরপরে যেটা আছে যে সম্প্রকর্ষ বা সরলভ। সম্প্রকর্ষ বা সরলভটা হচ্ছে কি এক কথায় স্বরাগমের বিপরীত, এটা হচ্ছে স্বরাগম, স্বরের আগমন ঘটছে, এখানে হচ্ছে কি স্বর লোপ পাওয়া যাবে, মানে কি চলে যাবে, দূর হয়ে যাবে। তো দেখেন এখানে কি ছিল, আগে ছিল মূল শব্দটা ছিল উদ্ধার, এই উদ্ধার শব্দটা থেকে উধার হয়েছে, উধারের পরে বর্তমানে আমরা সেটাকে ধার হিসাবে ব্যবহার করি। তার মানে কি দেখেন এই রস্যুটা চেঞ্জ হয়ে গেল, রস্যুটা কি একদম নাই হয়ে গেল। যদি এরকম নাই হয়ে যায় তখন সেটা হচ্ছে কি আদি সরলভ, যেটা হচ্ছে শুরুর ধ্বনিটা, দেখেন আদি ধ্বনিটা লোপ পাই গেছে। ঠিক আছে, রস্যুটা শুরুতে ছিল, তো শুরুটা লোপ পাই গেছে। আর মধ্য সরলভের মধ্যে দেখেন কি যে মাঝখানে একটা স্বরধ্বনি লোপ পাই যাবে। একটু খেয়াল করেন যে সুবর্ণ কথাটাতে দন্তস্বরের পরে রস্যু ছিল, দন্তস্বরের পরে রস্যু ছিল, তারপরে ব, তারপরে হচ্ছে মূর্ধন্য রেফ, মূর্ধন্য রেফ হচ্ছে তারপরে। খেয়াল করেন দন্তস্বরের পরে রস্যু ছিল, এখানে দেখেন দন্তস্বরের পরে যে রস্যুটা ওটা লোপ পায়, দন্তস্ব কি বয়ের সাথে সংযুক্ত হয়ে গেছে, মানে কি মাঝখানের একটা স্বরধ্বনি, একটা ধ্বনি পরে মাঝখানে একটা স্বরধ্বনি লোপ পায় গেছে, লোপ পায় তখন সেটা কি মধ্য স্বরলোপ। আর এটাতে দেখলেন যে শুরুতে স্বরধ্বনিটা লোপ পায় কি আদি স্বরলোপ হয়ে গেছে। তো এরকম আদি স্বরলোপের আরো উদাহরণ আছে, যেমন অলাবু থেকে লাবু, তারপরে ওই শব্দটা হয়ে গেছে কি লাভ হয়ে গেছে, তাহলে অধ্বনি লোপটা পাইলো শুরুতে। এরকম অন্ত স্বরলোপ, দেখেন মূল শব্দটা বলছিল কি চারি, চারের পরে দেখেন রস্যইটা শেষে ছিল, আর বর্তমানে সেটা হয়ে গেছে কি চার। তো বেসিক্যালি এটাই যে স্বরলোপ কি, স্বরসংগতি কি, অসমীকরণ কি, অপিনিহিত কি, স্বরাগম কি, আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী পর্বে ইনশাআল্লাহ ব্যঞ্জন ধ্বনি সংক্রান্ত যে পরিবর্তনগুলো আছে এগুলো শিখে ফেলবো। আর তার আগে আপনাদের একটা হোমওয়ার্ক, সেটা হচ্ছে এই যে স্বরধ্বনির যে পরিবর্তনগুলো আছে এগুলা ক্লাসটা করলেন, ভালো করে বুঝলেন, বোঝার পরে এখন বাসায় একটু প্র্যাকটিস করেন। আমি কথা দিচ্ছি আপনি 10-15 মিনিট জাস্ট টপিকটা ধরবেন, উদাহরণগুলো দেখবেন, আপনি পেরে যাবেন।